আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন। জব প্রস্তুতির ক্ষেত্রে বাংলার প্রিপারেশনকে শানিত এবং পরিমার্জিত করার লক্ষ্যে বাংলার জন্য একটি বইয়ের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই বইটি হচ্ছে বাংলা জয়যাত্রা বই। যিনি লিখেছেন তিনি হচ্ছেন কামরুজ্জামান সরকার স্যার, যিনি বিশেষ শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন। তো এখন বিষয়টা হচ্ছে এই বইটা বাংলা প্রিপারেশনের ক্ষেত্রে একটা মোক্ষম হাতিয়ার হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কেন মোক্ষম হাতিয়ার হতে পারে, বা এই বইয়ের মূল বিশেষত্বটা কি বা বিষয়বস্তুটা কি, যে কেন এই বর্তমান সময়ের একটা গোছানো বা বিস্তারিত প্রিপারেশন এই বইটি হেল্পফুল হতে পারে। তো আমি এই জিনিসটা একটু শর্ট করে আপনাদের একটু দেখাতে চাচ্ছি, বইয়ের প্রেজেন্টেশন বা বইয়ের ভিতরে বিশেষত্বটা কি বা কোন ইউনিক ব্যাপার স্যাপার আছে যে ব্যাপারগুলো আসলে অন্য বই থেকে এই বইকে একটু এগিয়ে রাখছে বর্তমান সময়ে। ঠিক আছে, সো সেটা। তবে আমি যদি ভুল না করে থাকি এই বইটা হচ্ছে সেকেন্ড এডিশন এবং ফার্স্ট এডিশন বের হয়েছিল 2022 সালে। সো 2022 সালে ফার্স্ট এডিশন বের হলেও দেখা গেল যে হয়তো বইটির অতটা প্রচার কিংবা প্রসার না থাকার কারণে বা লেখকও ওইভাবে প্রচার না করার কারণে হয়তো আমরা অনেকেই আসলে এই বইটি সম্পর্কে জানিনি বা বুঝিনি। আমি নিজে আসলে ব্যক্তিগতভাবে দেখিনি। হ্যাঁ, তো দেখা গেল যে এই বইটা সবার সামনে মোটামুটিভাবে এসেছে 47তম যে কিছু ডিপ কোশ্চেন, সেই ডিপ কোশ্চেন বা একটু গভীর কোশ্চেনগুলো এই বইটা থেকে মোটামুটি কমন পাওয়া গিয়েছিল। এবং হচ্ছে কিছু কোশ্চেন আপনি যদি এই বইয়ের বেসটা ক্লিয়ার হয় তখন ওই কোশ্চেনগুলো আপনার যেন অনেকটা ফ্লেক্সিবল হয়ে যাচ্ছিল বা সহজ হয়ে যাচ্ছিল। সো এখন এই বইটার ভিতরে আসলে কি আছে সেটা আমি আসলে ভাই বোনদের দেখাতে চাচ্ছি, এবং এই বইটার আসলে ইয়েটা কি, হ্যাঁ, মোটিভটা কি, কিভাবে তিনি সাজিয়েছেন। হ্যাঁ, সো এই বিষয়টা আসলে আমি একটু প্রেজেন্ট করি। তো দেখেন এই বইটার ভিতরে সাহিত্য, ব্যাকরণ, মুখস্থ পাঠ তিনটাই আছে। ঠিক আছে, তিনটাই আছে। তবে এই বইটা বর্তমানে যে জিনিসটার জন্য সবার কাছে একটু সমাদৃততা পাচ্ছে সেটা হচ্ছে সাহিত্য পাঠটা। ঠিক আছে, সাহিত্য পাঠটা নিয়ে আসলে মোটামুটিভাবে যেহেতু একটু ডিপ কোশ্চেন আসছে, ব্যাকরণ পাঠেরও কিন্তু কিছু ডিপ কোশ্চেন ছিল, সেগুলো কিন্তু এখান থেকে মোটামুটিভাবে পারা যায় যদি ওই কনসেপ্টগুলো জানা যায়। তবে সাহিত্যটা নিয়ে সাহিত্যর জন্য মোটামুটিভাবে একটু নজরে বর্তমান সময় আসছে সবার, এবং যাদের আসেনি তাদের আসানোর জন্যই মূলত একটু ভিডিওটা করা, যাতে করে একটু দেখেন বা বুঝেন যে না এই বইটার ভিতরে আসলে কি আছে বা কেন বর্তমানে ভাই বোনরা এই বইটার পেছনে ঝুঁকছেন। ঠিক আছে, সো এই কারণে একটা ভালো মানের বইকে পরিচয় করে দিতে পারলে নিজেরও ভালো লাগবে, এবং এবার আশা করবো এই বইটি আবার সকল ভাই বোনের একটা হৃদয়গ্রাহী তার একটা ব্যাপার স্যাপার পাবে। হ্যাঁ, এই আর কি। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই বইটার প্রেজেন্টেশনটা কেমন। প্রথমত এখানে তো আপনার কাভার পেজ তো আছে, কাভার পেজে তো সবকিছু, এই যে সূচিপত্র কিন্তু সবকিছুই কিন্তু দেওয়া, যে প্রথমত প্রাচীন যুগ দিয়ে অ্যাজ ইউজুয়াল শুরু করেছেন, মধ্যযুগ, তারপর তার হচ্ছে মধ্যযুগের কবি সাহিত্যিকদের আবার একটা সেশন আছে ধরে ধরে। হ্যাঁ, সেগুলোও কিন্তু এখানে মোটামুটিভাবে আছে। হ্যাঁ, তারপর দেন হচ্ছে আধুনিক যুগ, দেখেন আধুনিক যুগও ঠিক সেম ভাবে আপনার হচ্ছে প্রথমত বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ ছক টক এখানে আছে। তারপর দেন হচ্ছে কবি সাহিত্যিক নিয়ে আসলে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, অনেক কবি সাহিত্যিক আছেন, কিছু আনকমন সাহিত্যিকও এখানে আছেন গুরুত্বপূর্ণ সাহিত্যিকের সাথে। তো এখন আমরা একটা প্রেজেন্টেশন দেখি। প্রেজেন্টেশন জাস্ট আমার সামনে চলে আসলো কোনটা, আচ্ছা, জসিমউদ্দিন, পল্লীকবি জসিমউদ্দিন। তো তিনি কিভাবে সাজিয়েছেন, এক একজন লেখককে তিনি কিভাবে সাজিয়েছেন আমরা একটু দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে প্রথমত সিম্পল, জন্ম মৃত্যু পিতামাতার নাম জসিমউদ্দিন, পল্লীকবি জসিমউদ্দিনের, তার বেসিক একটা তথ্য তিনি দিয়েছেন। তারপর হচ্ছে সাহিত্যকর্মের ছক দিয়েছেন, যেখানে তিনি গাথা কাব্য, কাব্যগ্রন্থ, অনুবাদ কাব্য, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য, এবং এখানেও আছে দেখেন এই যে দেখেন গল্প সংগ্রহ, সব কিছু তিনি দিয়েছেন। ঠিক আছে, মানে একজন লেখকের যে তার যে প্রকাশনাগুলো, সাহিত্যকর্মগুলো তিনি সব ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে তিনি হাইলাইট করেছেন। এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ দিন শেষে এগুলো এত কিছু মনে রাখাটা কিন্তু আমাদের জন্য টাফ। তো তিনি যে কাজটা করেছেন এখানে ইম্পর্টেন্ট জায়গাগুলো হাইলাইট করে দিয়েছেন। এতে করে যারা পড়তে যাবেন বা যারা কোশ্চেন অ্যানালাইসিস না করে বসবেন, যারা কোশ্চেন অ্যানালাইসিস করে বসেন বা কি টাইপ অফ কোশ্চেন আসে তাদের মাথায় কিন্তু একটা সেট থাকে যে কি টাইপ অফ গ্রন্থ বা উপন্যাস আসতে পারে। হ্যাঁ, তো তিনি কিন্তু একটা কাজ সহজ করে দিয়েছেন, যে এখানে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো একটু তিনি হাইলাইট করেছেন, যেটা খুবই ভালো একটা বিষয়। ঠিক আছে, আচ্ছা, তারপর তৃতীয়ত তিনি হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের তথ্য কণিকা দিয়েছেন। তার মানে আমি এখানে কয়টা সেগমেন্ট দেখিয়েছি। প্রথম সেগমেন্ট বেসিক,
সেকেন্ড সেগমেন্ট হচ্ছে সাহিত্যকর্ম, তৃতীয় সেগমেন্ট হচ্ছে তার তথ্যকণিকা। ঠিক আছে, সো এটা কিন্তু সব জায়গায় কমন। হয়তো দেখবেন এই ছকগুলো ডাইজেস্টও পাওয়া যায়, বা অভিযাত্রী বলেন, অগ্রদূত, এটা আপনি পেতেই পারেন। ঠিক আছে, এটা কোনো বিষয় না। কিন্তু যেই জায়গাটা মূলত অন্য বই থেকে এই বইকে ইউনিক করেছে, সেটি হচ্ছে এই জায়গাটা গ্রন্থ পরিচিতি এবং উক্তির পাঠটা। এখন আমি একটু যদি দেখাই গ্রন্থ পরিচিতি ব্যাপারটা হচ্ছে এই যে এখানে দেখেন যে যে গ্রন্থগুলো ছিল, এই গ্রন্থগুলোর মধ্যে যেগুলো হাইলাইট করা ছিল না, এই হাইলাইট করা গ্রন্থগুলো, মানে হাইলাইট করাগুলো তো গুরুত্বপূর্ণ গ্রন্থ, এই গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রেক্ষাপট, চরিত্র, এই জিনিসগুলো এখানে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটা গ্রন্থ ধরে ধরে কিন্তু দেওয়া আছে বিষয়টা। হ্যাঁ, যে রাখালির ব্যাপারটা, মানে রাখালি এই কাব্যগ্রন্থের যে ব্যাপারটা, মানে ভিতরের কাহিনীটা কি রাখালি কাব্যগ্রন্থের, সেটা কিন্তু এখানে তিনি ফুটিয়ে তুলেছেন। তারপর নকশি কাঁথামার, এটাও কিন্তু খুব সুন্দর মতো ফুটিয়ে তুলেছেন, এই যে প্রধান চরিত্রের ব্যাপারটাও। কারণ এখন তো বর্তমানে আর সাহিত্যকর্ম টাইপ প্রশ্নও আসে, এবং এখন তো আরো বেশি ভিতরে ঢুকে গেছে যে নকশি কাঁথামার কি ধরনের গাথা কাব্য, বা এটা মূল প্রেক্ষাপটটা কি, মূল মেসেজটা কি, এখন তো এই টাইপ অফ কোশ্চেন আসতেছে। সো এগুলা পারার জন্য তো আপনার ভিতরে এই জায়গাটা রিডিং দিতে হবে প্রেক্ষাপটটা বোঝার জন্য, তাই না বিষয়টা? আচ্ছা, তো এরপর দেন হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে এখানে দেখেন এই যে সজন বাদিয়ার ঘাট এখানে আছে। তারপর দেন হচ্ছে আপনি এই যে ভয়াবহ সেই দিনগুলোতে পদ্মা নদীর দেশে বেদের মেয়ে, প্রত্যেকটা ধরে ধরে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর মতো উপস্থাপন তিনি করেছেন। দেখে মনে হতে পারে অনেক তথ্য, বাট দেখেন একবার আপনি রিডিং দিতেই পারেন। এখন বলেন যে ভাই আমার রিডিং দেওয়ার সময় নেই, কোনো সমস্যা নেই, আপনি রিডিং না দিলে গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়েন সজন বাদিয়া ঘাটের, আপনি একটু ভিতরে দেখেন কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গাটা ইম্পর্টেন্ট হয়। বেসিক্যালি এই সজনবাদিয়া ঘাটের আপনি মূল প্রেক্ষাপটটা বুঝবেন, মূল বিষয়টা কি, মেসেজটা কি, এই মেসেজটা এক লাইন পড়বেন, আর চরিত্র, কোন চরিত্র গুরুত্বপূর্ণ সেটা পড়বেন, বা শেষ। চরিত্র আর মেসেজ মানে মূল বার্তাটা কি, এই দুই ধরনের তথ্যই পড়বেন, তাহলেই হবে। এই ধরনের তথ্যগুলোই তো আসে বর্তমান পরীক্ষাগুলোতে। ঠিক আছে, বিসিএসে আপনি যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন যে ভেতরকার তথ্য এবং হচ্ছে মানে মূল মেসেজটা, মূল বার্তাটা আর চরিত্র, বাস শেষ, এত কিছু তো লাগবে না। ঠিক আছে, সো এগুলো কিন্তু খুব সুন্দর করে তিনি দিয়ে দিয়েছেন, যেটা কিনা আমরা কি করি যে অনেক সময় হয়তো গুগল, উইকিপিডিয়া, বিভিন্ন জায়গায় সার্চ করার প্রয়োজন হয় যে এটা সজনবাদিয়া ঘাট, হ্যাঁ জানি এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটার ভিতরে মূল প্রেক্ষাপটটা কি। নকশি কাঁথামার জানি ইম্পর্টেন্ট, জসীমউদ্দিনে অনেকবার আসছে নকশি কাঁথামার, কিন্তু নকশি কাঁথামারটার ভেতরে কাহিনীটা কি, বা কোন কোন চরিত্রগুলো মুখ্য, সেগুলো তো আমরা ওই অনেক সময় গুগল বা উইকিপিডিয়াতে সার্চ করে পারে, তো সার্চ করার ঝামেলা নেই, আপনার সামনে এই যে অলরেডি আছে। ঠিক আছে, এইটাই আমার কাছে একটা আনকমন ব্যাপার এবং ইউনিক তথ্য হিসেবে লেগেছে, যেটা আমার কাছেও পার্সোনালি, আমি এই এরকম ধরনের গ্রন্থগুলোর মূল বিষয় জানার চেষ্টা করতাম, তখন গুগল সার্চ দেওয়া লাগতো, মাটির কন্যা, মাটি কান্না, এটা মূল বিষয়টা কি, মাটি কান্না আসলে কি আছে, এখন সার্চ দেওয়া লাগতো। এখন তো আমার সার্চ দেওয়ার ঝামেলা নাই, তাই না? এটা প্রত্যেক ভাই বোনের জন্য এরকম, যে সার্চ করে যে আপনি বের করবেন, সেটা এখন আর তখন আপনার সামনে একদম মনে করেন জ্বলন্ত উইকিপিডিয়া বসে আছে, যে আসলে মূল বিষয়টা কি, আপনি জাস্ট এখান থেকে রিডিং দিয়ে বুঝবেন, শেষ। তো আপনার জন্য কাজটা উনি সহজ করে দিয়েছেন, যেটা ইউনিক একটা জায়গা। এবং পরবর্তী আরেকটা ইউনিক জায়গা, সেটি হচ্ছে জসীমউদ্দিনের বিখ্যাত কবিতা এবং পঙ্ক্তি। দেখেন প্রত্যেকটা ধরে ধরে তিনি সাজিয়েছেন। দেখেন এই যে আসমানি, পল্লী জননী, রাখাল ছেলে, নিমন্ত্রণ, এই যে উক্তিগুলো, উক্তির থেকে কিন্তু প্রশ্ন বর্তমানে আসে। তো তিনি এই কাজটা কিন্তু খুব সুন্দর করে যথার্থভাবে করেছেন। এই উক্তিগুলো কিন্তু বেসিক্যালি ডাইজেস্টে পাওয়া যায়, আর ডাইজেস্টে এতগুলো থাকে না। হয়তো দেখা গেল যে দুই পৃষ্ঠার মধ্যে সকল উক্তি বাংলা সাহিত্যে চলে আসে, গুরুত্বপূর্ণগুলো দুই তিন পৃষ্ঠায়, বাট উনি একদম ডিটেলস সবকিছু নিয়ে এসেছেন, মানে আপনার কাছে সবকিছু ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, জাস্ট আপনাকে পড়তে হবে, এটা আর কি বিষয়। হ্যাঁ, সো তিনি উক্তিটা সাজিয়েছেন, তার মানে এবং পরবর্তীতে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্ন দিয়েছেন। এই যে এখানে প্রশ্ন অনেকগুলো দিয়েছেন। সো এই যে মোটামুটি 64টা প্রশ্ন, মোটামুটি এই বেসিক তথ্য জেনে এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি ভাবে কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি এক একজন লেখককে কিভাবে সাজিয়েছেন, বেসিক তথ্য, সাহিত্যকর্মের ছক, তারপর তথ্য কণিকা, তারপর দেন হচ্ছে গ্রন্থ পরিচিতি, যেটাই আসলে ইউনিক ব্যাপার। ঠিক আছে, এই গ্রন্থ পরিচিতিগুলো বিভিন্ন অভিযাত্রী বইয়ে বা বিভিন্ন জায়গায় দেখবেন হয়তো শর্ট করে আছে, তো আপনার ভাই বোনরা বলবেন যে ওইখানে তো এত লাইন লেখা নেই, মাত্র 2 লাইন আছে। ঠিক আছে, 2 লাইন আছে, খুব ভালো কথা, কিন্তু প্রত্যেকটা গ্রন্থের কিন্তু এভাবে লেখা থাকে না। আর ওই 2 লাইন 1 লাইন কিন্তু আমাদের মাথায় থাকে না। আমাদের যদি গল্পের কাহিনীটা মনে থাকে বা ঘটনাটা মনে থাকে, আমাদের এমনিই মনে থাকে যে ওই মানে কাব্যগ্রন্থটা কি ইঙ্গিত দিতে পারে, তাই না? বিষয়টা আমাদের কিন্তু ঘটনা কিংবা কাহিনী যেটাই বলে না কেন,
কেন, ওগুলো কিন্তু আমাদের মনে থাকে। কিন্তু ওই যে এক লাইন রাখালি গল্পের মূল বিষয় এটা, এরপর হচ্ছে এটা বিষয় মূল বিষয় এটা, এই বিষয়গুলো আমাদের অনেক সময় মাথায় থাকে না। ঠিক আছে, আমরা মুখস্থ করি, মুখস্থ জিনিস অনেক সময় মাথায় থাকে না। তো প্রেক্ষাপট জানলে আপনার জন্য একদম ইজি যে আসলে রাখালি গল্পের মূল মেসেজটা কি, নকশি কাঁথামারের মূল মেসেজটা কি, তো আপনার জন্য একদম পানির মতো ক্লিয়ার যে আসলে এখানে কি হইতেছে বা কি আসে বিষয়। হ্যাঁ, তো এরপর দেন হচ্ছে উক্তির জায়গাটাও খুব সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন। তারপর আপনি যেটাতেই যান না কেন, জাস্ট লাইক ধরেন হচ্ছে আর যেখানে উক্তি দেওয়ার দরকার নেই, কারণ জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এই যে ব্যাপারগুলো মানে যে গুরুত্বপূর্ণ সাহিত্যিক আছেন, এরপর হেলাল হাফিজ, মানে এই যে ওনাদের কিন্তু এই গুরুত্বপূর্ণ উক্তিগুলো কিন্তু ছক আকারে তিনি দিয়ে দিয়েছেন। যাদের গুরুত্বপূর্ণ উক্তি দরকার নেই তিনি সেটা পরিহার করেছেন, এবং সেটা এত উক্তিও আমাদের দরকার হয় না। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি যদি এই যে কৃষ্ণচন্দ্র মজুমদার দেখেন আমার সামনে আসছে, তো তিনি একইভাবে সাজিয়েছেন সাহিত্যকর্ম, তারপর তথ্যকণিকা, তারপর দেখেন গ্রন্থ পরিচিতি এখানে খুব অল্প দিয়েছেন, কারণ আমরা ওনার সাহিত্যকর্মগুলো অত বেশি পরীক্ষায় আসে না, তো আসতে পারে এমন তিনটা সাহিত্যের গ্রন্থ পরিচিতি তিনি দিয়ে দিয়েছেন, এবং উক্তিও তিনি দিয়ে দিয়েছেন। দেখেন, ঠিক আছে, এই যে উক্তিটাও কিন্তু সুন্দর মতো যে দিয়ে দিয়েছেন, আর প্রশ্ন তো খুব কম আসছে। সো এই ব্যাপারগুলোই কিন্তু আসলে একটা মুখ্য বিষয়। হ্যাঁ, সো আপনি এটা প্রত্যেকটা জায়গায়, যেমন কায়কবাদ দেখেন একই, এটা সাহিত্যকর্ম, তথ্যকণিকার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দেখেন বুলেট করে দিয়েছেন, এই যে হাইলাইট করে দিয়েছেন। হ্যাঁ, এ দেখেন হাইলাইট কিন্তু দেখা যাচ্ছে। সো এটা কিন্তু একটা ভালো বিষয়। ঠিক আছে, গ্রন্থ পরিচিতি আছে, তারপর দেন হচ্ছে আছে এই যে উক্তি, তারপর হচ্ছে প্রশ্ন। তার মানে এই সেট আপে তিনি আধুনিক যুগের প্রত্যেকটা কবি সাজিয়েছেন। ঠিক আছে, সো এটা মনে হতে পারে অনেক তথ্য, যারা বেসিক্যালি একটু কম পড়তে চান তারা হয়তো এই বইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তারা হয়তো ডাইজেস্ট কিংবা বিগত বছর প্রশ্ন সমাধান করে যাবেন, এবং সেটাই প্রিফার করে অবশ্যই সেটা করবেন। বাট আমার যেটা মনে হয় অনেকেই বলছেন যে এই বইটা আসলে যারা ডিটেলস পড়তে পারে, যাদের সময় আছে, তাদের জন্য বেস্ট বই। হ্যাঁ, যারা হচ্ছে একটু ফাঁকিবাজি করতে চান বা যারা আসলে বেশি পড়তে চান না, তাদের জন্য বেস্ট বই না, তারা পরিহার করতে পারেন, এটা অনেকেই বলে। বাট আমার কাছে মনে হয় এটা সবাই চাইলে ব্যবহার করতে পারেন। বলছে আপনি এটা আবার কি ধরনের কথা বলছেন, সবাই যারা ডিটেলস পড়তে পারে তারা তো পড়তেই পারে, কিন্তু যারা কম পড়তে পারে তারা তো এখানে হাবুডুবু খাবে এত তথ্যের মধ্যে। কিন্তু তিনি যদি একটু অ্যানালাইজ করে পড়তে পারেন, এত তথ্য তো বড় দরকার নাই। যিনি দেখা গেল যে একদম বাংলায় হাফেজ, তিনিও আমার মনে হয় না দেখা গেল যে কিছু না কিছু সে বাদ দিয়ে পড়বে। হ্যাঁ, সো এটাই আর কি বিষয়। তো আপনার যেহেতু দেখেন লেখক খুব সুন্দর করে এখানে হাইলাইট করে দিয়েছে, সো আপনি তো বুঝতেই পারছেন কোনগুলো পড়া লাগবে, তো সেগুলোই আপনি পড়েন, কোনো কাজে দিবে। হ্যাঁ, সো এরকম করে তিনি এই জিনিসগুলো সাজিয়েছেন। সো এটা আসলে চয়েস, মানে দেখা গেলো যে যারা ডিটেলস পড়তে চান তারা তো এই বই নিবেনই, এটা 100% শিওর, কারণ খুব ভালো প্রেজেন্টেশন। হ্যাঁ, সাহিত্যের ক্ষেত্রে দেখেন, এবং এই জিনিসটা কিন্তু আপনার রিটার্নে হেল্প করবে। রিটার্নে কিন্তু আপনারা আলাদা করে আর সাহিত্যের রিটার্ন পড়া লাগতেছে না, কারণ এখানে আপনি কাহিনী বুঝতেছেন, সবকিছু ঘটনা বুঝতেছেন, সো এটা আপনি বানায় লিখে দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো এরপর ঠিক তেমনি দেখেন চর্যাপদের ব্যাপারটাও এখানে প্রত্যেক পদকর্তার ধরে ধরে তথ্যগুলো আছে। অনেকে এগুলো চান কিন্তু যে পদকর্তার পরিচয়, যেমন আমি আমার ব্যাচও চালাই, আমার ব্যাচও ভাই বোনরা অনেক সময় বলেন যে এদের বিস্তারিত তথ্য কোথায় পাওয়া যাবে, এই যে এখন দেখাই দিতে পারবো যে এই বইটা পড়েন, এই বইটা থেকেই পাবেন সবকিছু বিস্তারিত। হ্যাঁ, এগুলো কিন্তু এত ডিটেলস কোথাও গুছায় থাকে না। ঠিক আছে, তো আপনার সামনে সবকিছু অ্যাভেলেবল। এখন এই বইটা সবচেয়ে বড় বিষয়, আপনি 3 বছর চালাতে পারবেন, আপনার নতুন এডিশন বারবার কেনা লাগবে না। এই বইটা একবার কেউ যদি পড়তে পারে ধীরে সুস্থে, তার আসলে আর নতুন কোনো বই কেনার দরকার হয় না। এবং হচ্ছে তিনি তখন ওই প্রশ্ন আপডেটেশনের জন্য টপিক বেস জব সলিউশনটা কিনে নিতে পারেন, কাজে দিবে। হ্যাঁ, তার জন্য এই আর কি, জাস্ট কোশ্চেন আপডেট হবে, ওই কোশ্চেনগুলো আপনি টপিক বেস জব সলিউশন থেকে পড়তে পারবেন। আচ্ছা, তো সাহিত্যে প্যাটার্নটাই বল, এবং তিনি একটা জায়গায় হচ্ছে যে কাজটা করেছেন, গুরুত্বপূর্ণ যেই সব ব্যাপার সবগুলো একসাথে নিয়ে এসেছেন। ওই যে গুরুত্বপূর্ণ গ্রন্থ, গুরুত্বপূর্ণ এই যে এই ব্যাপারগুলো, যে বিখ্যাত বাংলা কবিতা, বিখ্যাত বাংলা কাব্য, মানে গুরুত্বপূর্ণ সবগুলো সব একসাথে নিয়ে আসছেন, বিখ্যাত বাংলা নাটক। ঠিক আছে, এটা সচরাচর ডাইজেস্ট টাইপ বইগুলোতে বেশি থাকে। বিখ্যাত ছোট গল্প, মানে প্রথম দিকে তিনি হয়তো মনে হয় 60-70 পেজ এটার উপর কাজ করছে, 50 পেজের মতো সম্ভবত। ঠিক আছে, এই জিনিসগুলো ছক আকারে নিয়ে আসছেন। ঠিক আছে, এটা তো এটা আসলে সবাই শেষে পড়ে, কারণ আপনার যখন ওই পিছন দিকে সব পড়া শেষ হয়ে যায় তখন হয়তো ছকে সেই জিনিসগুলা পড়ে আর কি। হ্যাঁ, তো এটা আর কি, এখানে সবকিছু আছে ছক করে। তারপর হচ্ছে লেখকদের আলাদা আলোচনা, আর তারপর হচ্ছে আপনার এখানে আছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন খুব সুন্দর করে দেওয়া আছে, এই যে অনেক গ্রন্থ অনেক কিছু আছে, কিন্তু ওই যে গুরুত্বপূর্ণগুলো কি করা আছে একটু হাইলাইট করা আছে। ঠিক আছে, যে মানসী, চৈতালি, গীতাঞ্জলি একটু হাইলাইট করা আছে, সো একটু করতে পারে, এখানেও হাইলাইট করা আছে, মানে খুব ডিটেলস তথ্য এবং সাজানো গোছানো। মানে আপনি
এটা বারবার কেনা ঝামেলাটা আসলে নেই এই বইটা, এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, ঠিক আছে। আর প্রশ্ন প্রচুর আছে, কিছু কিছু প্রশ্ন এখানে দেখবেন প্রত্যেকটা ধরে ধরে এখানে জিনিসটা আছে। তারপর হচ্ছে ব্যাকরণ। এখন সাহিত্য নিয়ে আসলে সবাই একদম যেমন এই যে হেলাল হাফিজ দেখেন এখানেও খুব সুন্দর করে দেওয়া আছে, এই যে এটা, এরপর তথ্য কণিকা, তারপর দেন হচ্ছে গ্রন্থ পরিচিতি, তারপর হচ্ছে উক্তি। এই সেগমেন্ট অনুসরণ করে তিনি কিন্তু প্রত্যেক লেখককে সাজিয়েছেন, ঠিক আছে। যেটা একদম পড়তে পারলে, পড়ার মতো পড়তে পারলে আর আপনার এত বারবার বই কেনার ঝামেলা নেই, শেষ একদম বড়, কারণ এগুলো তো আর আপডেট হবে না, তাই না? আপনি তো আর নতুন গ্রন্থ লিখে আপডেট করতে পারবেন না। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকরণ। সাহিত্য নিয়ে একদম সাহিত্যের জন্য টপ ক্লাস বই, যেই ধরনের বই আমি আসলে পার্সোনালি চেয়েছিলাম যে এইভাবে গ্রন্থ পরিচিতি থাকবে, উক্তিগুলো থাকবে, সব সাজানো গোছানো থাকবে, বড় বেশি থাকুক সমস্যা নেই, আমার ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। কিন্তু যারা বেশি পড়তে পারেন তাদের জন্য সমস্যা না, বা যারা ভালো পারেন বুঝেন তাদের জন্য। কিন্তু যাদের হয়তো একটু মানে একটু কম পড়ে থাকেন, সময় অতটা পান না, বা একটা ভীতি আছে সাহিত্যের ওপর, তাদের জন্য হয়তো এটা একটা প্রেশার হতে পারে এই বইটা। হ্যাঁ, তো তারা যখন কিনবেন তখন একটু যাচাই বাছাই করে কিনেন, বা তাদের জন্য দেখা গেলো যে ডাইজেস্ট তো আছে, ইনসেপশন বা পিসেটস, ওই ডাইজেস্ট পড়ে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো মতো সমাধান করেন, তাতেও কিন্তু হয়। আর আপনি যদি এই ট্র্যাকে আসতে চান তখন হচ্ছে এইভাবে একটু গুছায় পড়তে পারেন। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ পার্টটা সবথেকে উল্লেখযোগ্য, আমি যতটুকু জানি বা শুনেছি, আমি প্রথম এডিশন বই দেখিনি, প্রথম এডিশনের বইয়ে ব্যাকরণ অতটা হয়তো গোছানো ছিল না, সাহিত্যটা গোছানো ছিল, এখন তো আরো গোছানো হয়েছে সাহিত্য পাঠটা। বাট এই এডিশনে ব্যাকরণ পাঠটাকেও যথেষ্ট তিনি গুছিয়েছেন, যেটা আসলেই একটা বড় বিষয়। আমরা যদি একটু ব্যাকরণ পাঠটাকে দেখি, কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যদি দেখি, সেটা হচ্ছে জাস্ট লাইক হচ্ছে আপনার আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু ধ্বনি পরিবর্তন, মনে হয় ধ্বনি পরিবর্তন, এই যে আচ্ছা, দেখুন এই যে ধ্বনি পরিবর্তন তিনি ধরে ধরে সাজিয়েছেন, দেখেন সাজানো প্রেজেন্টেশন, যেটা মোটামুটি সব বইয়ে সেম থাকে। এই যে সেম থাকে। তারপর তিনি হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন দিয়েছেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ব্যাকরণ পার্ট। ব্যাকরণ পার্টও কিন্তু যথেষ্ট আপডেট, গোছানো, মানে আগের এডিশন থেকে যতটুকু জানি বা শুনেছি গুছিয়েছেন, এবং বেশ কিছু ব্যাপার স্যাপারও দেখেন করেছেন। হ্যাঁ, এখানে প্রেজেন্টেশন যদি আপনারা দেখে থাকেন, এই যে সন্ধির ব্যাপারটা আমরা যদি দেখি, যে সন্ধির এই জায়গাটা আছে, হ্যাঁ, আপনি একটু দেখে নেন, এই যে এরকম করে তিনি সূত্র ধরে ধরে সাজিয়েছেন, ঠিক আছে। এই যে দেখেন ধরে ধরে সাজিয়েছেন, তারপর হচ্ছেন প্রশ্ন দিয়েছেন, ঠিক আছে। এটা হচ্ছে মনে হয় স্বরসন্ধির প্রশ্নগুলোকে তিনি একসাথে করেছেন, এটা খুব ভালো একটা বিষয় করেছেন আর কি, যে স্বরসন্ধির প্রশ্নগুলো স্বরসন্ধি করে স্বরসন্ধির প্রশ্নগুলো এখানে দিয়েছেন, তারপর দেন ব্যঞ্জন সন্ধি করে ব্যঞ্জন সন্ধির প্রশ্নগুলোকে তিনি দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেন অনেকটা টপিক বেস জব সলিউশনের মতো এরকম ব্যাপার স্যাপারগুলো, যে তদ্রিত প্রত্যয়ের ব্যাপারটাও দেখেন, এই যে প্রেজেন্টেশন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, আমি আর ওইভাবে বলছি না, প্রেজেন্টেশন দেখলে মোটামুটি ভাবে বুঝতে পারেন যে আসলে এখানে কি হচ্ছে না আছে। তারপর হচ্ছে এই যে সমাস ধরে ধরে তিনি আলোচনা করেছেন, যেমন হচ্ছে তিনি এই যে যেমন সাপোজ হচ্ছে বহুব্রীহি সমাস, যেমন বহুব্রীহি সমাস তিনি আলোচনা করেছেন এই যে ধরে ধরে। এরপর দেন হচ্ছে তিনি প্রশ্ন দিয়ে দিয়েছেন বহুব্রীহি সমাসের উপর, তারপর আবার দ্বিগু সমাস, এরপর দ্বিগু সমাসটা পড়ে এরপর দেন হচ্ছে দ্বিগু সমাসের উপর প্রশ্ন আলোচনা করেছেন, ঠিক আছে। এভাবে ধরে ধরে তিনি আলোচনা করেছেন প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন, এবং এখানে প্রেজেন্টেশনটা কেমন, এবং ব্যাকরণটা তিনি যথেষ্ট আপডেট করেছেন, ভালো করেছেন, যেমন অর্থ তৎসম তদ্ভব শব্দ, হ্যাঁ, আশা করি দেখতে পেয়েছেন সবকিছু, ঠিক আছে। ধরে ধরে তিনি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, খুবই ভালো করেছেন, এবং কিছু আনকমন তথ্য আমি দেখেছি এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, তো যদিও এখানে আমার কাছে আরো বই আছে, দেখেন এই যে মুখস্থ অংশের জন্য টেক্কা বই, এবং হচ্ছে এই যে ব্যাকরণের জন্য অন্বেষণ, যেটা ভালো, খুবই ভালো, এবং হচ্ছে একটা টপিক বেস জব সলিউশন বাংলা। তো এই বইগুলো আছে। এখন আমি হয়তো গতদিন হচ্ছে আপনাদের ফেসবুক পেজে বলেছিলাম এই 4টা বইয়ের একটা রিভিউ দিব, মানে কোন বইটা এই 4টা বই আসলে লাগবে কিনা, এবং হচ্ছে নতুবা নাকি হচ্ছে একটা বই হলেও চলবে, হ্যাঁ, এই আর কি। সো এই ধরনের ব্যাপার, বা 2টা বই হলেও চলবে, নাকি একটা বই হলেও চলবে, নাকি 4টা বই হলেও চলবে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব, কোনো সমস্যা নেই। জয়যাত্রা নিয়ে আলাদা করে করার কারণটা হচ্ছে এই বইটা হয়তো
অনেকে জানেন বা অনেকে জানেন না, ম্যাক্সিমাম হয়তো জানেন না এই বইটা সম্পর্কে, বা এই বইটা দেখতে চেয়েছিলেন যে আসলে ভিতরে আসলে কি আছে এই বইটার ভিতরে, বা প্রেজেন্টেশন কেমন। এই কারণে বইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করছি, কারণ আমি চাই ভালো মানের বইগুলো একটু সবার সামনে আসুক, ঠিক আছে। কারণ অন্বেষণ এই বইগুলো বেস্ট, এটা সবাই মোটামুটি ভাবে জানে। অন্বেষণ বইটা এখন বর্তমান বাজারে ব্যাকরণের জন্য একদম বেস্ট বই, মুখস্থ অংশের জন্য বেস্ট বই, ঠিক আছে। এটিএমও ভালো, ঠিক আছে। এটা এমন না যে টেক্কাই একদম, টেক্কা বইটার প্রেজেন্টেশন ভালো, এই বইটারও প্রেজেন্টেশন ভালো, হ্যাঁ। এই কারণে অন্বেষণ বইটা এখন সবাই মোটামুটি এক নামে চিনছে। আর টপিক বেসড জব সলিউশন হিসেবে ইনসেপশনটা তো ভালোই। কিন্তু এই জয়যাত্রা বইটা নিয়ে অনেকের একটা ব্যাপার স্যাপার আছে, কেন বইটা এখনো আলোচনা হচ্ছে, এতদিন কই ছিল, হ্যাঁ। এবার দেন হচ্ছে এই ব্যাপারগুলো হওয়ার কারণে আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে এখানে কিভাবে কি আছে। তারপর মুখস্থ অংশ আমাদের ওইভাবে সাজানো আছে, মানে একটা বইয়ের ভিতরে কিন্তু সবকিছু আছে। মানে অনেকে আছে দেখা গেল যে টাকার সমস্যা থাকতে পারে, যে সাহিত্যের জন্য এটা কিনবো, যদিও এটা সাহিত্যর ইয়ে হিসেবে চিনে সবাই, সাহিত্যের জন্য বেস্ট বই হিসেবে চিনে বা চিনছে, তবে এটার ভিতরে ব্যাকরণ এবং আপনার যে মুখস্থ পাঠ সেটাও কিন্তু ভালো সাজানোই গোছানো আছে, হ্যাঁ। সো চাইলে দেখানো যে বইটা নিতেই পারেন। একটা বই নিলে এটা মনে হয় 500 টাকা দাম, 500 টাকা দাম। সো 500 টাকা দামের মধ্যে আপনি পুরা 3টা সেকশন পেয়ে যেতে পারেন, ঠিক আছে, যেটা খুবই বড় একটা বিষয়। এখন যদি আলাদা আলাদা করে কিনতে চান, অনেকে দেখা গেল যে আমার ব্যাচেও অনেকে আছেন বা আমি নিজেও, বা যেটাই দেখা গেল যে সাহিত্যের জন্য আমি হয়তো বেশি ফলো, এটা জয়যাত্রা ওই ফলো করবো সাহিত্যের জন্য, এটা তো মাস্ট। এরপর হয়তো আমি হয়তো ব্যাকরণের জন্য এইটা, এরপর দেন হচ্ছে মুখস্থাংশের জন্য এইটা, প্রশ্ন সলভিং এর জন্য এইটা, মানে এই জিনিসগুলো আসলে ফলো করে অনেকে, ঠিক আছে। বাট অনেকে আছে দেখা গেল যে এই বইটাই ফলো করবো। আমি আমার ব্যাচেও দেখেছিলাম যে বলে যে না ভাইয়া বাংলা জয়যাত্রা বইটা একদম ফলো করবো, তাদের হয়তো ফিনান্সিয়াল প্রবলেম, এত বই কিনতে পারবে না, অনেক ভাই বোন এরকম আছেন। সো সেক্ষেত্রে হয়তো এই বইটা আপনার জন্য একটা টনিক হিসেবে কাজ করবে, যে একটা বইয়ের মধ্যে সবকিছু আছে, ঠিক আছে, মন মতো। তাও আবার একটা বিষয় মন মতো, এই শব্দটা কিন্তু বুঝেন যে মন মতো থাকাটা কিন্তু একটা বড় বিষয়, ঠিক আছে, যে একদম ভালো মতো থাকা, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে মুখস্থ অংশের জন্য এখানে যেটা আছে, মুখস্থ অংশ আপনার মুখস্থ অংশ এই যে এইভাবে সাজানো আছে। পারিভাষিক শব্দটা আসলে এই যে মুখস্থ অংশ, এই যে এভাবে করে তিনি ছক আকারে উপস্থাপন করে তারপর হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো তিনি দিয়ে দিয়েছেন, ঠিক আছে, বিগত জব পরীক্ষা প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছেন, ঠিক আছে। তারপর দেন হচ্ছে কিছু প্রশ্ন আমার কাছে মনে হয় কম লেগেছে মুখস্থ অংশে, হ্যাঁ, আর একটু বেশি প্রশ্ন হতে পারতো। যাই হোক, তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন, এখানে আর তেমন কিছু বলার নেই। এরপর দেন হচ্ছে অন্য কাজও, এই যে অন্যগুলোও কিন্তু ভালো মতো সাজিয়েছেন, যে বিপরীত শব্দ, এই যে বিপরীত শব্দ, হ্যাঁ, বিপরীত শব্দগুলো, বাগধারার প্রেজেন্টেশন ভালো লাগলো। বাগধারা হচ্ছে এই যে সাজিয়েছেন, এই যে আলাদা করে স্বরবর্ণগুলোকে আগে দিয়ে তারপর দেন হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো তিনি অ্যাড করেছেন, হ্যাঁ, এটা। তারপর হচ্ছে ক খ থেকে শুরু এভাবে ধরে ধরে তিনি দিয়েছেন। এটা আসলে মোটামুটি ফুল একটা প্রেজেন্টেশন এই বইয়ের, যে মোটামুটি কি কি আছে না আছে, এটা মোটামুটি আরো ডিটেলস দেখতে পারেন। আর সামনে তো এই যে চর্যাপদ দেখালাম, কবিদের পরিচয় আছে। এরপর দেন হচ্ছে মধ্যযুগও দেখেন, এই যে বৈষ্ণব সাহিত্য, এই যে ধরে ধরে কিন্তু জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেন হচ্ছে জীবনী সাহিত্য নিয়েও এখানে আছে। মানে এটা আপনার কিন্তু রিটেনও হেল্প করছে, রিটেনের জন্য বইটা আসলে পেজটা একটু বেড়েছে, 1080 পেজ বইটা, ঠিক আছে, মোটা বই যথেষ্ট। 1080 পেজ, এটা হওয়ার কারণ হচ্ছে এখানে আপনার ওই যে রিটেন বেস টার্গেট করে তিনি করেছেন, তো তিনি চেষ্টা করেছেন যে এই বইটার মাধ্যমে যাতে আপনার একটু রিটেন পড়াশোনাটাও হয়ে যায় সাহিত্যের, যাতে করে নতুন কোনো বই অতটা বেশি না লাগে। সো এই কারণে তিনি একটু বিশেষ একটু ডিটেলস তথ্য দিয়েছেন, ঠিক আছে, যে চণ্ডীমঙ্গল দিয়েছেন। তো যাদের বেশি মানে যারা ডিটেলস পড়তে চান বা একটু জেনে বুঝে পড়তে চান, এখন যেহেতু বাংলার গুরুত্ব অনেক, আসলে বাংলা এখন ডিপ কোশ্চেন আসছে, তো তাদের জন্য আসলে এই বইটা আসলে সত্যিকার অর্থে বেস্ট। আর না হলেও কোনো সমস্যা নেই, বিগত বছরের প্রশ্ন এবং হচ্ছে যদি আপনি সহায়ক কোনো ডাইজেস্ট বা ওগুলো পড়েছেন তাতেও কিন্তু হয়, হ্যাঁ। আবার অনেকে লাইভ এমসিকিউর বাংলা সাহিত্যের জায়গাটাও নোট করে পড়ে, কোনো সমস্যা নেই। বিভিন্ন বছরের প্রশ্নগুলা ভালো মতো ইয়া করে, মানে তাদের যে প্রশ্নগুলা ব্যাখ্যাগুলা নোট করে পড়ে, তাতেও হয়ে যায়। সো এটা আসলে মানে যার যার ব্যক্তিভেদে ডিপেন্ড করে, সো কোনো সমস্যা নেই। কিন্তু যারা কিনতে চান, যে একটা বইয়ের মধ্যে সবকিছু থাকতে চাচ্ছে, তাদের জন্য এটা বেস্ট, হ্যাঁ। তো তারা আসলে এই বইটাতে ইয়ে করতে পারেন, সমস্যা নেই। আর যারা একটু কম পড়েন তারা একটু দেখে শুনে নিয়েন, কারণ হচ্ছে পরবর্তীতে বই শেষ করতে না পারলে তখন একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, যে এটা কিনলাম এখন আমি শেষই করতে পারলাম না, তাই না, একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। সো কেনার সময় আপনি অবশ্যই জেনে বুঝে দেখে শুনে কিনবেন যে এই বইটা আপনি এফোর্ড করতে পারবেন কিনা, ঠিক আছে। তবে আমার যেটা মনে হয়
সবাই এফোর্ডেবল, সবাই পারবেন। তবে ওই যে একটু ধরে এত সবকিছু পড়ার দরকার নেই, যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে দেখে পড়তে হবে এবং নিজেরও একটু অ্যানালাইসিস পাওয়ার থাকতে হবে, ঠিক আছে? এই আরকি, যে এই লাইনগুলো থেকেও কোনো একটা ইম্পর্টেন্ট লাইন যদি আপনি বাই করতে পারেন সেটা আপনার দক্ষতা, ঠিক আছে? বিগত বছর প্রশ্ন মেইনটেইন করে যে না এখান থেকেও একটা লাইন চলে আসতে পারে, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন যে মোটামুটিভাবে এখানে প্রেজেন্টেশনটা কেমন। তো সর্বোপরি স্যারকে ধন্যবাদ যে এই সুন্দর একটা বই সবার জন্য উপহার দেওয়ার জন্য, যে যাতে আমাদের জন্য সবার জন্য যাতে ইজি হয়ে যায় এই বইটা সাহিত্যের জন্য। তো এটাই আর কি বিষয়। আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভাল লাগছে যে বিষয়টা, যে এখানে এই যে গ্রন্থ পরিচিতি এবং উক্তি পাঠটা আমার কাছে খুব ভালো লেগেছে, ঠিক আছে? কারণ এটাই আমার আসলে দরকার ছিল, কারণ এই উক্তি পার্টটা এবং হচ্ছে এই গ্রন্থ পরিচিতি পার্টটা আমি খুঁজে বেড়াতাম যখন ফার্স্ট সেকেন্ড বার প্রিপারেশন নিচ্ছিলাম, করছিলাম, তো তখন খুঁজে বেড়াতাম, তখন এই জিনিসগুলো পেতাম না। এখন তো মোটামুটি স্ট্রং প্রিপারেশন, আল্লাহর মতে ব্যাচও করাচ্ছি, নিজেও আল্লাহর মতে চেষ্টা করে যাচ্ছি। সো এই ব্যাপারগুলো আসলে কিন্তু আপনার বড় বিষয়, হ্যাঁ। সো ইনশাআল্লাহ আশা করছি হয়তো বুঝতে পেরেছেন প্রেজেন্টেশন কেমন বা কোন পার্সপেক্টিভে লেখা এবং কেন আসলে কমন পড়ে, কারণ এত বিস্তারিত তথ্য থাকলে আপনার তো কমন পড়বেই, তাই না বিষয়টা? যে আপনার দেখানো যে এত ভিতর থেকে যদি আলোচনা থাকে তাহলে তো আপনার কমন পড়ার সম্ভাবনা বেশি। সো যাই হোক, এটা আসলে বুঝতেই পেরেছেন সবকিছু। তো কারণ সবগুলো ব্যাকগ্রাউন্ড জানলে আপনার জন্য প্রশ্ন পারাটা ইজি হয়ে যায়। আর যাদের অ্যানালাইসিস পাওয়ার ভালো তারা তো অবশ্যই গো ফর এই বইটা, হ্যাঁ। তো গো ফর এই বইটা বাংলা ইংলিশ মিলিয়ে দিয়েছি, যাই হোক সমস্যা নেই। তো যাই হোক, সবাই ভালো থাকেন এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন এবং ভালো মানের বইয়ের সন্ধান পাক সবাই, এই দোয়াটাই আমি করি। কারণ অনেকে অনেক বই কিনতে অনেক সময় দেখা যায় ভুল করে ফেলেন। তো আশা করছি এই ভিডিওগুলো কিছুটা হলেও হেল্পফুল হবে, হ্যাঁ। মহান আল্লাহ পাক সকলের মনে আশা পূরণ করুক এই কামনা করি এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।